আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের একটা টপিক। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ইনভেন্টরি জিনিসটা কি। তো ইনভেন্টরি হচ্ছে আম, একটা স্টোর স্টোরের মজুত করা পণ্য। যেমন এটা হতে পারে আপনার চাল ডাল, একটা দোকানে যা যা থাকে। ধরেন আম, কোনো একটা উইকে একটা উৎসব আছে, তো সেই উইককে টার্গেট করে দোকানি কি করলো, আগে থেকেই কিছু পরিমাণ মজুত করে রাখলো। কারণ সে সময় যদি ঘাটতি দেখা দেয়, তাহলে সে সেখান থেকে নিয়ে তার কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করতে পারবে। এই যে ইনভেন্টরি রাখা, তো এটা তো সে আর র্যান্ডমলি রাখতে পারবে না। মানে তার মন চাইলো সে 50 মণ চাল রেখে দিল, এরকম তার না বিষয়টা। এখানে অবশ্যই একটা সিস্টেম ফলো করতে হবে। তো কি সিস্টেম সেটা? কিভাবে আমি ইনভেন্টরিটা রাখবো যখন আমার দেখা যাবে মজুদের পরিমাণ শেষ, আমার মজুদে আর খালি নেই গুদাম ঘরে, সরি গুদাম গুদাম ঘরে আর চাল নেই। তো তখন আমি কিভাবে আবার সেটা রিফিল করব? তো এই জিনিসটা কিভাবে বুঝবো? তো এটার জন্য আমাদের কিছু সেট অফ পলিসিস এবং কন্ট্রোলস থাকে। তো এটাকে বলা হয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি সিস্টেম। ঠিক আছে? তো ইনভেন্টরি সিস্টেমের মধ্যে এই রুলগুলো থাকে। এই রুলগুলোর মাধ্যমে আমরা হচ্ছে একটা দোকান, ধরেন আমি এক্সাম্পল দিলাম, এই দোকানে কি পরিমাণ চাল ডাল আমি মজুত রাখবো সেটা বুঝতে পারি। তো এখানে কি হইতে পারে, যেমন আহ, তখন যে উৎসব হবে তখন কত মানুষ সেখানে আসবে, তাদের ডিমান্ড কত। ঠিক আছে? তারপর আমি যে মজুদটা রাখবো, এটা রাখার জন্য আমার খরচ খরচ কত পড়বে। আমি যে একটা মজুদটা নিয়ে আসবো, এটা গাড়ি ভাড়া কত পড়বে। ঠিক আছে? তো এই সব কিছু আমাদের হিসেবে রাখতে হয়। এই যে পলিসিগুলা, আহ, এটাকে বলা হয় ইনভেন্টরি সিস্টেম। তো ইনভেন্টরি সিস্টেম হচ্ছে রুলস। আচ্ছা, তো এখানে আর একটা বিষয় হচ্ছে দুইটা ডিমান্ড, দুই ধরনের ডিমান্ড আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। তো ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড হচ্ছে বিভিন্ন আইটেম, মানে বিভিন্ন আইটেম সম্পর্কে, আইটেম মানে মানুষের তারা একটা জিনিসের চাহিদা থাকে না, অনেক জিনিসের চাহিদা থাকে। ঠিক আছে? ধরেন আপনার চালের চাহিদা আছে, তো চালের চাহিদার সাথে কিন্তু ডালেরও একটা চাহিদা আছে। কারণ আহ, চাল হইলে তো ভাত, আর ডাল হইলে তো ডাল দিয়ে তরকারি বা কিছু। তো তখন দেখা যায় একটা একটার সাথে আসলে রিলেটেড হয়ে যায়। তো এই ধরনের ডিমান্ড গুলাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। বাট যদি রিলেশন না থাকে, সেক্ষেত্রে বলা হয় এটাকে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। ঠিক আছে? আর যদি রিলেশন থাকে তাহলে বলা হয় ডিপেন্ডেন্ট ডিমান্ড। ঠিক আছে? আচ্ছা, তো ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড কি হইতে পারে? ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড অনেক কিছু হইতে পারে। ধরেন আপনি অনেক দামি কিছু কিনলেন, তো এর সাথে আসলে অন্য কিছু লাগে না, দামি জিনিসটা আহ, এমনিতেই এটা ডিমান্ডেবল। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কিছু মেজর রিজন কেন আমরা ইনভেন্টরি হোল্ড করে রাখি। ঠিক আছে? মেজর জিনিসটা আমি কিভাবে হোল্ড করে রাখি, সরি, মানে মেজর রিজন মানে মূল কারণ ইনভেন্টরি হোল্ড করে রাখার। তো এখানে অনেক কারণই থাকতে পারে। তো কারণগুলো কি কি একটা একটা করে আমরা আলোচনা করি। যেমন টু মিট অ্যান্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড। তো এটা দ্বারা কি বুঝেছে? এটা দ্বারা বুঝেছে ওই যে আপনি আগামী উইকে উৎসব আছে, অনেক চাল লাগবে অথবা অনেক ডাল লাগবে। ঠিক আছে? অনেক চাল লাগবে বলে ধরেন বাসমতি চাল লাগবে অনেক বেশি, উৎসব। তা এখন এই যে অ্যান্টিসিপেট করলাম আমি কাস্টমারের ডিমান্ডটা, তা আমার এই ডিমান্ডটা তো ফুলফিল করতে হবে। তো এই ফুলফিল করার জন্য আমি কি করি? আম, আগে থেকেই মজুত করে রাখি। ঠিক আছে? যাতে আমি তখন সাপ্লাই দিতে পারি। তো এখানে একটা উদাহরণ দিয়েছে, একটা মেকানিকের টুল একটা টুল লাগবে। তা মেকানিকের তো অনেক টুলই থাকে। তো এই টুলটা ধরেন আপনি অনেক আগে অ্যান্টিসিপেট করতে পারলেন, তো তখন কি করলেন, আপনি এই টুলটা রেখে দিলেন। ঠিক আছে? এরকম একটা জিনিস আপনি রেখে দিলেন যে এইরকম কাস্টমার আসতে পারে। তো এরপর আপনি কি করলেন, সে আসার পর আপনি সেল করতে পারলেন। ঠিক আছে? তো অন্যদের থেকে আপনি ব্যবসায় এগিয়ে গেলেন। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্টস। ঠিক আছে? তো এখানে বিষয়টা কি? ফার্মস দ্যাট, আচ্ছা, তো আমাদের তারপর হচ্ছে আমাদের টু স্মুথ প্রোডাক্ট,
প্রোডাকশন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্ট, যেমন অনেক ফার্মের হচ্ছে সিজনাল বিজনেস থাকে, ঠিক আছে? তো সিজনাল বিজনেস যাদের থাকে তাদের হচ্ছে আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়, যাতে ওই সময়ে তাদের কোনো গ্যাপ না হয়। ধরেন অ্যাডমিশন সিজনে ধরেন অনেকগুলা কোনো নামি দামি একটা ব্র্যান্ডের অনেক বই বিক্রি হবে, এটা তারা আগে থেকেই জানে। মানে মানুষের এরকম একটা ডিমান্ড ধরেন তৈরি হয় কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ড, ধরেন ক ব্র্যান্ড, ঠিক আছে? তো এই ক ব্র্যান্ড ওই যে পিরিয়ডে তার বিক্রি হবে, তো এটাকে স্মুথ রাখার জন্য ধরেন স্টক আউট বা ধরেন ওই সময় শেষ না হওয়ার জন্য আগেই সে কি করে, ইনভেন্টরিটা করে রাখে, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। তারপর হচ্ছে টু ডিকাপল অপারেশনস ম্যানুফ্যাকচার ফার্মস। আচ্ছা, ডিকাপল অপারেশনটা কি? ডিকাপল অপারেশনটা হচ্ছে এখানে ধরেন আপনার কি একটা কোম্পানিতে প্রোডাকশন হবে, ঠিক আছে? তো এখন আপনার ধরেন এটা গাড়ির কোম্পানি। তো এখন গাড়ির কোম্পানিতে ধরেন প্রথমত তো গাড়ির বডিটা তৈরি করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন পার্টস গুলো, অন্যান্য পার্টস গুলো। তো এখন এই যে দুইটার মাঝখানে কি থাকে, এটা সময় থাকে, ঠিক আছে? তো ধরেন কোনো কারণে কোনো একটা ধরেন আবারও তারপর অন্য কাজ করা হয়, ঠিক আছে? এখানেও আরেকটা অপারেশন থাকে, পার্টস লাগানো হয়, তারপর ধরেন এখানে কালারিং টাইপ কিছু করানো হয়, ঠিক আছে? কালারিং করানো হয় এখানে। তো এখন এই যে মাঝখানে ইয়ে থাকে, ধরেন কিছু একটা পার্টস আপনার নষ্ট হয়ে গেল। তো পার্টস যদি এখানে নষ্ট হয়ে যায়, ধরেন আপনার এটা লাগানোর উপযুক্ত নাই এই গাড়ির বডিতে, আর লাগানোর উপযোগী নেই, ঠিক আছে? তাহলে কি হবে? আপনি তো আর পরবর্তী ধাপে আর যাইতে পারতেছেন না। যেতে পারবেন? কালারিং তো করতে পারবেন না। ধরেন আপনার একটা গাড়ির চাকা মানে চাকার পরিমাণ নাই, ধরেন চারটা চাকা লাগবে, একটা গাড়িতে দেখা যায় তিনটা চাকা হয়ে গেল। তো তিনটা চাকা ধরে তো আপনার কালার করতে পারবেন না। এই যে মাঝখানে একটা তাহলে তাহলে আপনার ওয়েট করতে হবে পার্টস আবার কিনে আনার জন্য। এই যে ওয়েটিং টাইমটা, যাতে আমাদের গ্যাপ টাইমটা না হয়, এটার জন্য কি করি, আগেই আমরা পার্টস মজুত করে রাখি, ঠিক আছে? আবার এই প্রোটেক্ট এগেইনস্ট স্টকস আউট, এটা তো পড়লেই বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে টু টু হেজ এগেইনস্ট প্রাইস ইনক্রিজ। মানে ধরেন আলুর দাম, ধরেন কোন একটা পটেটো চিপস বানায় তারা, ঠিক আছে? তো এখন যখন সিজন, তখন তো আলুর দাম অনেক কম, কিন্তু যখন সিজন থাকে না, তখন তো দেখা যায় আলুর দাম অনেক বেড়ে যায়। তো এটার জন্য তারা কি করবে, একটা ইয়েতে একটা কি বলে, আচ্ছা যাক, একটা মজুদ ইনভেন্টরি যেখানে রাখা হয় মজুদ, আহ, তো ওখানে কি করবে, আচ্ছা এটা কি বলে জানি, কোল্ড স্টোরেজ, হ্যাঁ। কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোরেজে ধরেন আপনার আলুগুলা রেখে দিল। তো এখন রেখে দিলে কি হইলো, তারা যখন সিজন নাই, আলুর সিজন নাই, তখন তারা ওইখান থেকে নিয়ে আলুর প্রোডাকশন করতে পারলো। তো এখন কথা হচ্ছে দামের ক্ষেত্রে কি, ওই বাইরে তো দাম অনেক বেশি, তো তারা দেখা যায় এখানে কম দামে করতে পারতেছে। তো এই হচ্ছে সুবিধা। তারপর হচ্ছে টু পারমিট অপারেশনস। টু পারমিট অপারেশন এই জিনিসটা কি, ধরেন আপনার মানে গাড়ি টাড়ি সব রেডি করছেন, সবকিছু আপনার ওকে, বাট এখানেও আপনার আরো কিছু অপারেশন এক্সট্রা লেগে গেল। তো দেখা যায় আপনার গাড়ির অর্ডার যারা দিছে তাদেরকে আপনি আহ, গাড়িটা ইয়ে করতে পারলেন না, ডেলিভার করতে পারলেন না ঠিক সময়। তো ঠিক সময় ডেলিভার না করলে তো আপনার একটা লস, আপনার গুডউইল নষ্ট হবে। তো এটার জন্য স্টকেও কিছু ধরেন গাড়ি বা গাড়ি রেডি করা আছে অথবা অর্ধেক করা আছে, ওটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, তো তখন ডেলিভারি করলে নির্দিষ্ট টাইমে দিতে পারতেছেন। বাট গাড়ি যে হবে এমন না, অনেক অনেক কোম্পানি এরকম হইতে পারে, ঠিক আছে? আপনারা একটু চিন্তা করলেই দেখবেন অনেক উদাহরণ আপনারা পাচ্ছেন। তো টেক অ্যাডভান্টেজ অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট। তো এখানে দেখেন একটা অ্যাডভান্টেজ নেবেন, কোয়ান্টিটি ডিসকাউন্ট। তো একটা জিনিস একটু আপনি খেয়াল করেন, যখন মানে ডিসকাউন্ট জিনিসটা আপনি কখন পান, ধরেন আপনি বাজারে সদাই করতে গেলাম, তো যখন আপনি 1 কেজি আম বা 1 কেজি পেয়ারা কিনতে যান, তো তখন যদি আহ বিক্রেতা বলে যে 60 টাকা, তো তখন হাইস্ট সে হয়তো বা 50 টাকায় জিনিসটা সেল করে দেয়, ঠিক আছে? 50 টাকায় জিনিসটা সেল করে দেয়। কিন্তু আপনি যদি 2 কেজি নেন, তখন কিন্তু সে 2কেজিতে এখানে কত হওয়ার কথা, 100 টাকা হওয়ার কথা। কিন্তু বিক্রেতা বলে যে আচ্ছা ভাই 2 কেজি নিলে আপনি 100 টাকাতেই নেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? 2 কেজি নিলে 100 টাকাই নেন, সমস্যা নাই। এই যে একটা ছাড় পাচ্ছেন, এই যে দেখেন আপনি 10 টাকা কিন্তু ছাড় পাই দিচ্ছেন,
হ্যাঁ, পার কেজিতে 5 টাকা করে আরো বেশি ছাড় পাচ্ছেন। যাই হোক, 10 টাকা করে যেহেতু ছাড় পাচ্ছেন, এই যে ডিসকাউন্টটা, এটা কিভাবে পাচ্ছেন? বেশি অ্যামাউন্ট কেনার কারণে। তো আপনি, তাইলে দেখা যাবে, আপনি যদি বেশি অ্যামাউন্ট মজুত করে রাখেন, তাহলে আপনি কিন্তু ওই খুচরা বিক্রি করে আপনার লাভ ঠিকই করতে পারতেছেন। ঠিক আছে? লাভ কিন্তু আপনি ধরেন মার্কেটের দামে করতে পারতেছেন, কিন্তু আপনি মজুত করে রাখতেছেন, মানে বেশি আনাতে একটু কমে কমে পেয়ে গেছে। এই তো, এটাই সুবিধা হচ্ছে ইনভেন্টরির। তো এবার হচ্ছে অবজেক্টিভ। কি কি অবজেক্টিভ থাকে ইনভেন্টরির? তো মূলত আসলে দুইটা অবজেক্টিভ থাকে, ঠিক আছে, দুইটা কনসার্ন থাকে। যারা হচ্ছে ধরেন কোম্পানি, তাদের দুইটা কনসার্ন থাকে। একটা হচ্ছে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া, এটা প্রত্যেকটা কোম্পানিরই একটা মূল উদ্দেশ্য, বলা চলে, কারণ তাদের কোম্পানি টিকে থাকতে হবে। আর একটা হচ্ছে কস্ট অফ অর্ডারিং অ্যান্ড ক্যারিং ইনভেন্টরিজ। আচ্ছা আচ্ছা, কাস্টমার সার্ভিসের কথা একটু বলিনি। কাস্টমার সার্ভিস তো আসলে, এটা তো একটা কাস্টমারকে ধরেন সার্ভিস দিবেন, কি কি জিনিস আপনার কাস্টমার চায় আপনার কাছে? চাইবে হচ্ছে আপনার যে পণ্যটা দিচ্ছেন, এই পণ্যটা যাতে ভালো হয়, ভালো কোয়ালিটির হয়। তারপর হচ্ছে এটা যাতে পর্যাপ্ত পরিমাণ হয়। ঠিক আছে? ধরেন আপনি আহ আম কিনতে চাইলেন 5 কেজি, 10 কেজি। হুম, 10 কেজি আম কিনতে চাইলেন, কিন্তু তাদের কাছে আম ধরেন আছে 2 কেজি অথবা 3 কেজি দিতে পারবে আপনাকে। তো এই তো হইলো না। তো আপনার আপনার কাস্টমার ডিমান্ড ফুলফিল হইলো না। তো কাস্টমার সার্ভিসটা যদি আমি ঠিক রাখতে চাই, ধরেন আমার কাছে 3 কেজি আম এখন আমি দিতে পারবো, কিন্তু আমার মজুদে আরো আম আছে, তো তখন আমি ওখান থেকে 7 কেজি আম নিয়ে 10 কেজি তাকে দিয়ে দিতে পারবো। এই যে এটা, এটা হচ্ছে আমাদের কনসার্ন। আর তো হচ্ছে আপনি মজুত তো করবেন, কিন্তু মজুত করার জন্য কিন্তু খরচ আছে। মজুত তো আর এমনি এমনি করতে পারবেন না। মজুত করার জন্য কি কি লাগবে? এই যে আপনি অর্ডার করে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবেন, এটা একটা খরচ। আর একটা হচ্ছে আপনি যে মজুত করা জিনিসটাকে সুষ্ঠুভাবে রাখবেন, ধরেন একটা রুমে রাখলেন, তো রুমের দেখা যায় ভাড়া আছে। তারপর হচ্ছে এটার বিদ্যুৎ বিল আছে। তারপর কোল্ড স্টোরেজ হলে তো কথাই নেই, আরো অনেক কিছু লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এই যে ক্যারিং, যেই একটা মানে রাখার জন্য যেই খরচটা, এটাকে বলা হয় ক্যারিং কস্ট। ঠিক আছে? তো কস্ট অফ ক্যারিং ইনভেন্টরিজ। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো এখানে কি কি রিকোয়ারমেন্ট হবে যাতে আপনি সুষ্ঠুভাবে আপনার ইনভেন্টরিটা ম্যানেজ করতে পারেন? ঠিক আছে? এটার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? তো এখানে কি করব, আমাদের রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ ইনভেন্টরি সিস্টেম ম্যানেজমেন্ট। ঠিক আছে? তা আমাদের কি কি লাগতে পারে দেখেন একটু যদি আমরা চিন্তা করি। দেখেন আমাদের অবশ্যই লাগবে কি, আমাদের লাগবে যে হচ্ছে কতটুকু পরিমাণে ইনভেন্টরি আমার আছে। ঠিক আছে? আমার মজুদ আগার, বা যেখানে আমি পণ্যটা মজুদ করে রাখতেছি, ওইখান থেকে কি কি পরিমাণে মজুদ আমার যাচ্ছে, কি পরিমাণ আসতেছে। এই যে এটার একটা ট্র্যাক, মানে এটার একটা আপনার সুন্দর একটা কি বলে এটাকে, ট্র্যাক রাখতে হবে আর কি। ঠিক আছে? এটা লিস্ট রাখতে হবে কি পরিমাণ যাচ্ছে, কি পরিমাণ আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এই রিলায়েবল ফোরকাস্ট অফ ডিমান্ড। দেখেন আপনার ডিমান্ড কি হতে পারে, এই জিনিস, এই আইডিয়াটা কিন্তু আপনার একটু ক্লিয়ারলি রাখতে হবে। ধরেন আপনার ডিমান্ড অনেক কম, আপনি দেখা যায় মজুদ অনেক রাখছেন বেশি। তো আপনার তো এটা নিয়ে বড় একটা বিপত্তিতে পড়তে হবে। তো এই যে বিপত্তি আপনি যাতে না পড়েন, এর জন্য আপনি আগে থেকে একটা ফোরকাস্ট করে রাখবেন। ঠিক আছে? মানে যাতে আপনি ফোরকাস্ট এররটাও বুঝেন। মানে ধরেন আপনি যেটা ভাবতেছেন তার সাথে ডিমান্ডের কি পার্থক্য হচ্ছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। তারপর নলেজ অফ লিড টাইম অ্যান্ড লিড টাইম ভেরিয়েবিলিটি। লিড টাইম, হোয়াট ইজ লিড টাইম? লিড টাইম হচ্ছে, ধরেন আপনি একটা কোম্পানি, এখন আপনি মজুত করবেন, ধরেন যাদেরকে অর্ডার দিছেন, তো তারা এই যে গাড়ি করে পাঠাবে, ধরেন আপনি চায়নাতে অর্ডার দিছেন কোন একটা প্রোডাক্ট, তো চায়না থেকে যে আসবে, তা আসার পর এই যে আপনার কত সময়ে এটা আসবে, মানে ওই মানে জাহাজে করে আসবে, প্লেনে অথবা যে কোনো মাধ্যমে ধরেন আসতে পারে, কত সময়ে আসবে, এটা সম্পর্কে কিন্তু আপনার একটা সঠিক ধারণা থাকতে হবে। কারণ দেখা গেল আপনার মানে মজুদ থেকে ডিমান্ড ফুলফিল করার জন্য লাগবে হচ্ছে 2 মাস পরে, কিন্তু আপনার জাহাজ আসছে 3 মাস পরে। এই তো আপনার 1 মাসের গ্যাপ, মানে 1 মাস আগেই আপনার লাগলো, কিন্তু 1 মাস পরে আসলে তার আপনার লাভ হলো না। এই জিনিসটা আপনার ক্লিয়ার থাকতে হবে। আর লিড টাইম ভ্যারিয়েবিলিটি হচ্ছে,
ধরেন কোনোভাবে আহ খুব প্রাকৃতিক বিপর্যয় বা কিছু হইলো, ধরেন আবহাওয়া সম্পর্কে আপনার একটা ভালো ফোরকাস্ট যদি থাকে, তাহলে আপনি এই জিনিসটা সম্পর্কেও নলেজটা পাবেন, মানে এই নলেজটা থাকতে হবে আপনার। আচ্ছা, তারপর হচ্ছে রিজনেবল এস্টিমেট অফ ইনভেন্টরি হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। ঠিক আছে। তো এখানে কি আমাদের রিজনেবল এস্টিমেট, মানে এখানে অবশ্যই আমাদের খরচটা মানে আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে, বা এমন ভাবে থাকতে হবে যাতে হচ্ছে আমাদের লাভ হয়। যেমন হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের ইয়ে থাকতে হবে। শর্টেজ কস্ট হচ্ছে, ধরুন শর্ট হইলে তো দেখা যায় আমার বাইরে থেকে বেশি দামে কিনতে হয়, অথবা অনেক সময় শর্ট হইলে দেখা যায় আপনার আহ, টাকা ফেরত দিয়ে দেন কাস্টমারকে। তো কাস্টমারকে টাকা ফেরত দিলেও কিন্তু একটা লস আপনার। আপনি কিন্তু অলরেডি মার্কেটিং করতেছেন, মার্কেটিং এর টাকা মানে আপনি খরচ করতেছেন, আপনি ধরেন মজুদে খরচ করতেছেন, ওই অবশ্যই এটা হোল্ডিং কস্টে আছে। তো এই হচ্ছে বিষয়, শর্টেজ কস্ট। তারপর হচ্ছে এই ক্লাসিফিকেশন সিস্টেম ফর ইনভেন্টরি আইটেমস। ঠিক আছে। এই ক্লাসিফিকেশন সিস্টেম ফর ইনভেন্টরি আইটেম মানে আপনার ইনভেন্টরি যে আইটেমগুলো আছে, এগুলো কি কি ধরনের আইটেম আছে। ধরেন আপনি গাড়ির কোম্পানি, আপনার গাড়ির টায়ার হচ্ছে একটা ক্লাসিফিকেশন মজুদ, আর একটা গাড়ির কি বলে সিটের একটা মজুদ আসলো আছে। তারপর হচ্ছে গাড়ির দরজার একটা মজুদ ধরেন আছে। তো এই যে ক্লাসিফিকেশন গুলো আপনার খুব ক্লিয়ারলি থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখন টায়ার প্রয়োজন। তো আমি, ধরেন আপনি সারিবদ্ধভাবে রাখলাম, তাহলে ওই রোতে আমি গিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম। তো ইনভেন্টরি আপনার যেহেতু হিসাব নিকাশ রাখতে হবে, ট্র্যাক রাখতে হবে, আমরা অলরেডি দেখছি এটা আমাদের ইফেক্টিভ ইনভেন্টরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন, তা আমার তো অবশ্যই এটা তাহলে কাউন্ট করতে হবে, একটা কাউন্টিং সিস্টেম থাকতে হবে। তো কাউন্টিং সিস্টেম দুই ধরনের আছে। ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম, আর একটা হচ্ছে পারপিচুয়াল। পিরিয়ডিক, আমি জাস্ট একটা ওয়ার্ডই বলি, পিরিয়ডিক মানে পর্যায়ক্রমিক, মানে 3 মাস পর, 4 মাস পর। ধরেন 3 মাস পর আপনি আপনার মজুদ আগার দেখবেন, বা যেখানে পণ্য আপনি মজুদ করেন ওই মজুদের জায়গায় দেখবেন যে কি পরিমাণ মজুদ এখনো বাকি আছে। এই যে আপনি হিসাবটা করলেন 3 মাস পর পর করলেন, 3 মাস পর পর করলেন, ইয়ারলি 4 বার করলেন, এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আরেকটা হচ্ছে পারপিচুয়াল বা কন্টিনিউয়াল ইনভেন্টরি সিস্টেম। অলরেডি আমরা কন্টিনিউয়াল দেখে বুঝে গেছি, কন্টিনিউয়াল মানে প্রতি মোমেন্টে করবেন। ধরেন আপনার কম্পিউটার বেসড থাকবে, তো এখন আপনার কি পরিমাণ যাচ্ছে, কম্পিউটারে ডাটা ক্রমাগত আপডেট হচ্ছে, এই জিনিসটা। তো এটা হচ্ছে পারপিচুয়াল। ঠিক আছে। প্রতি মোমেন্টে, আপনি তো প্রতি মোমেন্টে আর কাউন্ট করতে পারবেন না, আপনি ধরুন কম্পিউটারাইজড মাধ্যমে করলেন। ঠিক আছে। তারপর হচ্ছে ইনভেন্টরি কস্ট। তো ইনভেন্টরি অনেক কস্ট আছে, কি কি কস্ট আছে সেটাই এখন দেখবো। এখানে 3টা টাইপের কস্ট আছে। একটা হচ্ছে ইনভেন্টরি হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট, ওই যে আপনি রাখবেন ক্যারিং কস্টটা। তারপর ট্রানজেকশন বা অর্ডারিং কস্ট, ওই যে অর্ডার করার জন্য টাকা যে লেনদেন করবেন ওদের, যাদেরকে বলবেন যে আপনাকে সাপ্লাই দেওয়ার জন্য আপনি ইনভেন্ট করবেন বা মজুত করবেন, এই যে এখানে একটা কস্ট। তারপর হচ্ছে শর্টেজ কস্ট। শর্টেজ কস্ট হচ্ছে আপনার ধরেন ডিমান্ড আপনি ফুলফিল করতে না পারলে যে কস্টটা দিবেন আর কি। ধরেন মার্কেটিং এর জন্য আপনার এক্সট্রা একটা টাকা গেল, আপনার গুডউইল নষ্ট হইলো, এটা একটা কস্ট। ঠিক আছে। তো এখানে হচ্ছে 3 ধরনের হোল্ডিং কস্ট, এটা আমি আর বলবো না, এটা বলছি। এই যে আপনার ধরেন কোনো কিছু রাখলে এটার উপর ট্যাক্স ট্যাক্স উঠে, তারপর হিট লাইট রেন্ট অনেক কিছু সিকিউরিটি লাগে এটার। ঠিক আছে। তারপর ইন্স্যুরেন্স করতে হয়, হ্যাঁ, জিনিসগুলো নষ্ট হইলে যাতে একটা সেফটি। আচ্ছা, তারপর হচ্ছে ট্রানজেকশন কস্ট। ঠিক আছে। ওই যে আপনার শিপিং কস্ট, ইন্সপেকশন, মুভিং, এই যে আপনি ট্রানজেকশন কস্ট, এই যে অর্ডার করলেন, হ্যাঁ, অর্ডার করার জন্য তারপর হচ্ছে আপনার এটা কিন্তু ইন্সপেকশন করতে হবে, মানে কি এটা কি ভালো দিলো না খারাপ দিলো, এই হচ্ছে বিষয়। তারপর মুভিং দ্য গুডস টু টেম্পোরারি স্টোরেজ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি, মানে এগুলা তাড়াতাড়ি একটা, আপনার দেখেন টেম্পোরারি স্টোরেজ, ধরেন আপনি কিনে নিয়েই কিন্তু ডাইরেক্ট আপনার মজুদের আকারে আনতে পারতেছেন না, ধরেন জাহাজে উঠাবেন, ওই জাহাজের পোর্টে ধরেন কোনো একটা জায়গায় আপনার টেম্পোরারি ভাবে রাখা লাগতেছে। এই যে কস্ট গুলো, এটা হচ্ছে ট্রানজেকশন কস্ট। তারপর শর্টেজ কস্ট। শর্টেজ কস্ট তো এই যে লস অফ গুডউইল যেটা বললাম, এই তো এগুলো আর কি। তারপর লেট চার্জেস, তো লেট হইলে দেখা যায়, আর্লি পেমেন্ট নিলে অনেক সময় দেখা যায় আপনার পেমেন্ট ফেরত দিতে হয়। হুম। আবার অনেকে আছে একটু ফাইন টাইম যদি অ্যাড করে দেয়, হ্যাঁ, তো তখন হচ্ছে দেখা যায় শর্টেজ কস্ট গুলো আসে। তো আশা করি যে বেসিক জিনিসগুলা এগুলা বুঝছেন। তো পরবর্তীতে আমরা
এটার ইনভেন্টরি ম্যানেজমেন্টের মডেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো মডেল বলতে বোঝাচ্ছি, মডেল বলতে বোঝাচ্ছি এখানে হচ্ছে আপনার ওই যে ক্যারিং কস্ট, হোল্ডিং কস্ট সবকিছুকে কনসার্নে রেখে মিনিমাম যে কোয়ান্টিটি আপনার কিনা উচিত বা মজুত করা উচিত, ওই কোয়ান্টিটিটা আমরা বের করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।